বিয়ের কদিন যেতে না যেতেই এবার বিশাল বড় এক সুখবর নিয়ে হাজির হলো নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ও আর কোনো মতেই এই কলকাতা শহরে থাকবে না, যত শীঘ্রই সম্ভব ও সেই প্রত্যন্ত গ্রামে সেই আগের জীবনে ফিরে যেতে চায়, ঠিক সেই মুহূর্তেই যখন ক্রান্ত বলতে থাকে যে এবার আপনারা আমাদেরকে অনুমতি দিন, আমাদের পক্ষে আর এই বাড়িতে থাকাটা সম্ভব হচ্ছে না। অন্যদিকে রাইয়ের মা যখন আপত্তি করে বলতে থাকে যে আচ্ছা সেই গ্রামে তোমরা এমন কী ফেলে রেখে এসেছো যার ফলে কিনা তোমরা এতটা অস্থির হয়ে যাচ্ছ সেই গ্রামে যাওয়ার জন্য, ফিরে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে মা সেখানকার যে লোকেরা যারা কিনা আমাদেরকে আপন করে নিয়েছিল, যারা কিনা আমাদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারে, তাদের প্রতি আমরা কী করেই বা এতটা অন্যায় অবিচার করতে পারি বলো তো? তারা হাজার হোক আমাদের অপেক্ষা করে বসে আছে, আমাদের পথ চেয়ে বসে আছে, তাদের কাছে না ফিরে গিয়ে আমরা কী বা করতে পারি বলো তো? এতে করে তো তাদের অসম্মান করা হবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। এই বাড়ির শিক্ষা নিশ্চয়ই আমাকে সেটা শেখায় না। তো অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাহির মা বলতে থাকে যে যাচ্ছ যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, যেখানেই থাকো না কেন অন্তত নিজের সুখটাকে বজায় রাখার চেষ্টা করো, কারণ আমি কোনো মতেই চাই না যে আর আমাদের মেয়েদের সংসারের মধ্যে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হোক। ঠিক সেই মুহূর্তে নীলু যখন ক্রান্তের হাত ধরে বাড়ির চৌকটে পা দিতে নেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে নীলাঞ্জনের শরীর খারাপ করে দেয় এবং নীলাঞ্জনা তাৎক্ষণিকই মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে নীলাঞ্জনের অসুস্থতা দেখে ক্রান্ত ঘাবড়ে যায় এবং ক্রান্ত চিৎকার করে বলতে থাকে যে নীলু কী হয়েছে? নীলু তোমার, তুমি কথা বলছো না কেন? ঠিক সেই মুহূর্তে যখন রায়ের বৌমনি বলতে থাকে যে মনে হচ্ছে মেয়েটার নিঃশক্তি থেকে এরকম হয়েছে, হয়তো বা যত শীঘ্রই সম্ভব ক্রান্ত তুমি বরঞ্চ ওকে একটু ঘরে নিয়ে শুয়ে দাও। অন্যদিকে নীলাঞ্জনাকে ঘরে নিয়ে শুয়ে দেওয়া মাত্র যখন কোনো মতে নীলাঞ্জনের জ্ঞান না ফিরে আসার ফলে এক পর্যায়ে যখন ডক্টর ডাকা হয়, ঠিক সেই মুহূর্তেই ডক্টর নীলাঞ্জনাকে ভালো করে চেক করা মাত্রই যখন ডক্টর বলতে থাকে যে একটা বিশাল বড় সুখবর আছে, আপনাদের মেয়ে মা হতে চলেছে এবং উনি যথেষ্ট পরিমাণে দুর্বল এবং ওনার এখন ঠিক মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে সম্পূর্ণরূপে প্রপার রেস্ট নিতে হবে, তাহলে অন্তত গিয়ে উনি কিছুটা হলেও উঠে বসতে পারবে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই যখন আনন্দের জোয়ার চলে আসে রাইয়ের গোটা বাপের বাড়িতে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের বৌমনি বলতে থাকে কিন্তু ডক্টর ও তো জেদ ধরে বসেছে যে ও নাকি কোনো এক গ্রামে ফিরে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে ডক্টর আপত্তি করে বলতে থাকে যে দেখুন আমার রেকমেন্ডেশন তো এটাই থাকবে যে আপাতত ওনার এখান থেকে নড়াচড়া করাটা একদমই ঠিক হবে না, এটা ওনার বেবির আরও বেশি ক্ষতি করে দেবে এবং উনি যদি ওনার বেবির প্রতি একটু সাবধানতা না অবলম্বন করে তাহলে ওনার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা নিশ্চয়ই উনি চায় না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ক্রান্ত বলতে থাকে যে ডক্টর আমরা ঠিক কদিন বাদে এখান থেকে মুভ করতে পারবো বলুন তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে আপাতত কোনো কিছু বলা যাচ্ছে না, আমি কিছু টেস্ট লিখে দিয়েছি, যত শীঘ্রই সম্ভব ওনার টেস্টগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি ওনার সোনোগ্রাফি রিপোর্টসটা আমার হাতে আসুক, তারপরে বাদবাকিটা বলা যাবে। এর আগে আপাতত আমি কোনো কিছুই বলতে পারছি না, সরি আমাকে এখন যেতে হবে। ঠিক সেই মুহূর্তেই যখন নীলাঞ্জনার জ্ঞান ফিরে আসা মাত্রই রাইয়ের বৌমনি নীলাঞ্জনার কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে নীলাঞ্জনা কনগ্রাচুলেশনস, তুমি অন্তঃসত্ত্বা তুমি মা হতে চলেছো, তুমি ভাবতে পারছো? ঠিক সেই মুহূর্তে নীলু চমকেটুকু বলতে থাকে যে বৌমনি তুমি সব কী বলছো? অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার, আর তোমার মুখ চোখ এরকম হয়ে গেল কেন? এই কথাটা শুনে তুমি কোনো মতেই আনন্দ পাওনি? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে বৌমনি এখনই আমি এসবের জন্য প্রিপেয়ার ছিলাম না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।